নিরচ্ছন্ন অন্তরিক্ষে ক্ষণে ক্ষণে মেঘ গর্জে উঠছে। ছাদে মেহেন্দির আয়োজন করা আপাতত স্থগিত। আবহাওয়ার অবস্থা ভালো না, যে কোনো সময় মেঘ আসতে পারে। তবে সবটাই অনিশ্চিত। উপরতলার একটা ঘরে ভূমিকে মেহেন্দি লাগিয়ে দিচ্ছে এরা, আর লামিয়া। প্রলয় রয়েছে ওদের সকলের সঙ্গে, সেখানে গান বাজনা খানা পিনারও আয়োজন হয়েছে। তখন জ্ঞান ফেরার পর প্রলয়কে কিছুই বলেনি ভূমি, এখনো মুখ ভার করে রয়েছে। কিছু একটা ব্যাপার তো ঘটেছে যা মেয়েটাকে কুরে কুরে খাচ্ছে। অল্প সময়ের জন্য পূর্ণতা পুষ্পিতাও সেখানে উপস্থিত হয়েছে। সারাদিন তো অনেক পড়াশোনা করেছে, এবার একটু সকলের সঙ্গে সময় কাটানো প্রয়োজন। এদিকে ভূমিকে এক নজর দেখতে উপরে যাচ্ছিলেন মহুয়া। সেই দুপুরের পর থেকে আর বের হয়নি। দুপুরের খাবার নাকি ঘরেই খেয়েছিল। তার উপর ওনার সঙ্গেও তো দেখা করেনি মেয়েটা। ভূমির ঘরের দিকে যাচ্ছিলেন মহুয়া, তখনই দেখতে পেলেন অর্পণ এদিকেই আসছে, হয়তো নিচে যাবে। তিনি এক দৃষ্টে অর্পণের দিকে তাকিয়ে রইলেন। এবারের ছেলে মেয়েগুলো বড্ড ভালো, ভূমিকে অল্প সময়ে আপন করে নিয়েছে। আর অর্পণ তো ভূমিরই ভাই, হোক তারা দুই মায়ের, কিন্তু ভাই বোন তো, বাবা তো একজনই। ভাগ্যের কি পরিহাস, দুটো ভাই বোন ঠিকই মিলিয়ে দিয়েছে তিনি। মহুয়াকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অর্পণ জিজ্ঞাসা করলো, কিছু বলবেন আন্টি? অর্পণকে ওনার খুবই পরিপক্ক এবং দায়িত্বশীল মনে হয়েছে। এই অল্প সময়ে নিজের উপর কিছুটা আস্থা রেখে তিনি বললেন, আমার একটা কথা দিতে পারবে বাবা? অবাক হয়ে অর্পণ বলল, কি কথা? কিছুটা সময় নিয়ে মহুয়া মনে মনে নিজের কথাটা সাজিয়ে নিলেন। একটিবার শুকনো ঢোক গিলে বললেন, আমার মেয়েটা ছোট বোনের মতো করে সবসময় আগলে রেখো। সংসার করে সমাজের মাছ প্যাস ও বোঝে না, কোনো ভুল চুক হলে ওর পাশে থেকো। অর্পণ বুঝতে পারলো না হুট করে এমন কথা বলার মানে। উত্তরের আশায় চেয়ে রইলেন মহুয়া। অর্পণ ওনাকে আশ্বাস দিয়ে বলল, ভূমিকে আমি আমার মনে মনে করি, ঠিক যেমনটা পূর্ণতা পুষ্পিতা। আমি সব সময় বড় ভাইয়ের মতো ওর পাশে থাকবো প্রত্যেকটা মুহূর্তে। আপনি চিন্তা করবেন না। মহুয়া বিড়বিড় করে বললেন। ও তো তোমারই বোন। বিড়বিড় করতে থাকা কথাটা শুনতে পেল না অর্পণ, তবুও জিজ্ঞাসা করলো, কিছু বললেন আন্টি? কিছু না বাবা, তোমার কথা শুনে খুবই নিশ্চিত আমি। পূর্ণতা পুষ্পিতা তখন ভূমির সামনে বসেছিল। দুপাশে বসেছে ইরা আর লামিয়া, দুজন এতক্ষণে মেহেন্দি লাগিয়ে দিয়েছে। এই ঘরে মহুয়া আসতে পূর্ণতা পুষ্পিতা সরে গেল, মহুয়াকে জায়গা করে দিল বসার জন্য। এই ঘরে এখন প্রলয়, ভূমি, অর্পণ, ইরা, পূর্ণতা পুষ্পিতার লামিয়া এবং রাফি উপস্থিত রয়েছে। মহুয়া এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে মেয়ের মুখপানে। দুহাত ভর্তি মেহেন্দি, হলুদ পাড়ে জলপাই রঙা শাড়ি পরেছে। ভূমি ঘন দীঘল কেশগুচ্ছ, বিনুনি গেঁথে ফুলের মালা পেঁচিয়ে রাখা। মহুয়া খুব মনোযোগ দিয়ে মেয়েকে দেখতে লাগলেন। মুখ তুলে একটিবারও তাকালো না ভূমি, কেমন যেন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। মহুয়া চেষ্টা করলেন মেয়ের সঙ্গে কথা বলার, কিন্তু সবার সঙ্গে কিছুই বলতে পারছেন না। তখনকার ব্যাপারটা নিয়ে মন মরা ভূমি তোলাই বুঝলো বুঝলো মা মেয়েতে মিলে কিছু একটা বলা প্রয়োজন, কিন্তু এখন তা তো সম্ভব না। ছোটদের এত শখ করে আয়োজন করা নষ্ট হয়ে যাবে। এরই মাঝে পূর্ণতা পুষ্পিতা বলে উঠল, চলো ভাবিমণি, আমরা সবাই একটা গ্রুপ সেলফি তুলবো। রাতে চুল থেকে ফুলের মালা খুলে রাখছে ভূমি, ক্লিপ দিয়ে আটকে রাখায় চুল খুব চুলকাচ্ছে। চুলে টান লাগায় ব্যথাও করছে খানিকটা। রাতের খাবার প্রলয় নিজের হাতেই খাইয়ে দিয়েছে। ভূমির হাত এখনো পুরোপুরি ভাবে শুকায়নি। এদিকে খুবই ঘুম পাচ্ছে তার। দুপুরে এক দফা ঘুমিয়েছিল, কিন্তু তবু ঘুম হয়নি তার। বসে বসে ঝিমোচ্ছে সে। প্রলয় ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো ভূমি ঝিমোচ্ছে। তখনই মনে পড়লো দুপুরের কান্না করার কথাটা। সে ভূমির কাছে গিয়ে বলল, তখন এইভাবে কাঁদছিলে কেন? কেউ তোমায় কিছু বলেছিল? অনেকদিন পরে আমাকে কাছে পেয়ে খুবই আনন্দিত হয়েছিলাম। আবেগ আপ্লুত হয়ে খুব কাঁদতে ইচ্ছে করছিল, তাই আর কি। প্রলয় বুঝতে পারলো ভূমি তার থেকে কিছু একটা লুকাতে চাইছে, তাই বিষয়টাকে নিয়ে খুব বেশি ঘাটলো না সে। মন ভালো হলে নিজে থেকেই সবটা বলবে। বেশ অনেকটা সময় নিয়ে দু হাতে মেহেন্দি তুলে দিল প্রলয়। কমলাটে রং হয়েছে। ইরা বলেছিল সারা রাত থেকে রং ফুটবে, তার জন্য সময়ের প্রয়োজন। ভূমির হাতের মুঠো অধর ছোঁয়া। প্রলয় দু হাতের তালুতে নিজের নাম দেখে উচ্ছ্বাসিত হচ্ছে সে। পরক্ষণে মনে পড়লো কাল তাদেরও একটা পারফরমেন্স দেওয়ার কথা আছে, কিন্তু রিহার্সালি তো করা হয়নি এখনো। ভূমিকে বিছানা ছেড়ে নামিয়ে প্রলয় বলল, তাহলে চলো নাচের রিহার্সালটা করে ফেলি। ওরা তো বেশ সুন্দর নাচ শিখছে, কাল নাকি নাচবে।
আমাকে চ্যালেঞ্জ করে দিয়েছে আমি নাকি ভালো নাচতে পারি না, অথচ ওরা তো জানেই না আমার ঘরে নাচের টিচারও রয়েছে। সমস্ত মন খারাপ দূরে ঠেলে ভূমি আটকে উঠলো। এখন কি সকলের সামনে নাচতে হবে নাকি? ভারী বিপাকে পড়েছে। সে তো অতটাও ভালো নাচ পারে না, মায়ের কাছ থেকে একটু একটু শিখেছিল। আর সকলের সামনে নাচতে গেলে তো লজ্জায় মরে মরে অবস্থা হবে। প্রলয় এগিয়ে গিয়ে ভূমির দিকে ডান হাতটা বাড়িয়ে দিল। আকাশ গুলগুল করছে, ক্ষণে ক্ষণে মেঘ গর্জে উঠছে, ঝড়ো হাওয়া আছড়ে পড়ছে সর্বত্র। বাতাসে চুল এলোমেলো করে দিচ্ছে শীতল হাওয়ায় গা ভাসাতে বেশ লাগছে ইরার। ছাদের এক কোনায় দাঁড়িয়ে রয়েছে সে। রাত হয়েছে তবে ঘুম আসছে না তার। রাতে ছাদের বারান্দায় হাঁটাহাঁটি করার অভ্যেস আছে তার। বাড়িতে থাকাকালীন এমন রাত বিরতে খোলা বারান্দায় দাঁড়িয়ে অথবা হাঁটাহাঁটি করে সময় কাটাতো। এদিকে ঘুমের ঘোরে পানি খেতে উঠেছে অর্পণ, কিন্তু জগে এক ফোঁটা পানি অব্দি অবশিষ্ট নেই। অনেকটা বিরক্তি নিয়ে ঘর থেকে বেরিয়েছে সে। ইরার ঘরের দরজাটা খোলা। ঘরের ভেতর থেকে ঘুমবাতির আবছা আলো বাহির অব্দি আসছে। এই ঘরে তো ইরা আর লামিয়া থাকছে। কে জেগে রয়েছে আর দরজায় বা খোলা কেন? বিষয়টাকে খুব একটা তোয়াক্কা না করে নিচে চলে গেল অর্পণ। কিছুক্ষণ পর জগে করে পানি নিয়ে ইরাদের ঘরের সামনে এসে দাঁড়ালো। না, এখনো দরজা খোলা। অর্পণ এদিক সেদিকে একবার তাকালো, ছাদের দরজা খোলার আওয়াজ পেল। তার এখনো মনে হচ্ছে বিকেলের নাচ রিহার্সেলের পর তো ছাদের দরজা আটকে আসা হয়নি। হাতে থাকা জগটা ঘরে রেখে সে অর্পণ ছাদের দিকে অগ্রসর হলো। বাহিরে তীব্র বাতাস বইছে, সবকিছু যেন উড়িয়ে দিচ্ছে। ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সামনের দিকে অগ্রসর হলো। আধারিয়া খোলা আকাশের নিচে দু হাত মেলে দাঁড়িয়ে রয়েছে ইরা। এই রাতের বেলায় মেয়েটাকে এভাবে দু হাত মেলে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে কিছুটা আটকে উঠল অর্পণ। অত্যন্ত ধীর পায়ে সেই শীর্ণ দেহবয়বের দিকে এগিয়ে গেল সে। হুট করে কারো উপস্থিতি অনুভব করে পিছনে তাকালো এরা। অর্পণ জিজ্ঞাসা করলো, তা ম্যাডাম, হঠাৎ এই রাতের বেলায় ছেলের সাথে একা দাঁড়িয়ে কি করছেন? তুমি কোথায় যাবে আন্টি? আপনি বুঝি জানেন না বৃষ্টিময় আবহাওয়া আমার কতটা পছন্দের? তাই তো আবহাওয়া বিলাস করতে এলাম। বেশ ফুরফুরে লাগছে নিজেকে। কিন্তু আমার একদমই পছন্দ নয়। আমার তো সেই আবহাওয়া বিলাসীকে পছন্দ। রাত বিরাতে মজা করতে এসেছেন? মজা কোথায় করলাম? আমি তো সত্যিটা বললাম। তা আপনি এখানে কি করছেন? ঘুমোননি কেন? কাল তো সকাল সকাল উঠে সমস্ত আয়োজন করতে হবে, অনেক কাজ পড়ে রয়েছে। শুধু আমার একার দায়িত্ব নয়, এই বাড়ির সকলের দায়িত্ব বর্তায়। বাকিরা তো মেহমান। বাড়ির সদস্য হতে কতক্ষণ? চুপ রইল এরা। আধারের মাঝেও তাই মুচকি হাসি। খুব করে উপলব্ধি করলো অর্পণ। সে আবারও বলল, আপনি কৃপা করিয়া নিজের কামরায় অবস্থান করুন। আমার ঘুম আপনিই চলিয়া আসিবে। আপনাকে ছাদে একা ফেলিয়া তো কোথাও যাওয়া হচ্ছে না আমার। রবীন্দ্রনাথ ঠাকুরকে নকল করে বন্ধ করুন। আমি এখন ঘরে যাব না। মনে হচ্ছে না বৃষ্টি আসবে বলে। এলে খুব ভালো হতো, একটু ভিজতে পারতাম। কতদিন বৃষ্টিতে ভেজা হয় না। ভালো হয়েছে মেঘ আসবে না। বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে। তখন তো ভাই আর ভূমির রিসিপশনে আনন্দ করতে পারবেন না। বিছানায় শুয়ে বসে সময় কাটাতে হবে। উফ, আপনার ডাক্তারি আপনি আপনার কাছে রাখুন তো। ভাইয়াও মাঝে মাঝে এমন জ্ঞান দেয়। তোমার ভালোর জন্যই বলে। স্টুপিড। ভেঙচি কাটলো এরা। মুখ ফিরিয়ে নিল অন্যদিকে। আড়ালেই হাসলো অর্পণ। মেয়েটা বড্ড চঞ্চল, একটা কথা মাটিতে ফেলতে চায় না। পায়ে পা লাগিয়ে ঝগড়ায় মেতে ওঠে মেয়েটা। ভূমিকে পার্লারের মেয়েরা সাজিয়ে দিয়েছে। ভ্রু প্লাক না করলে নাকি সাজ সুন্দর হবে না। পার্লারের মেয়েটা অনেকবার বলেছে ভ্রু প্লাক করার জন্য, কিন্তু ভূমি নিজের সিদ্ধান্তে অত্যন্ত কঠোর। সে ভ্রু প্লাক করবে না মানে করবে না। ইরা লামিয়া অনেকবার রাজি করানোর চেষ্টা করেছিল, এরপর প্রলয়ও স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে। তারপর আর কেউই জোর করেনি। ভূমিকে সুন্দর করে সাজিয়ে হেজাব করিয়ে দেওয়া হয়েছে। লেহেঙ্গার সঙ্গে ম্যাচিং করে হেজাব আনা হয়েছিল। হাতে চিকন চুড়ি আর মোটা কঙ্কন পরানো হয়েছে। কঙ্কন জোড়া এ বাড়িতে আসার পর থেকে হাতে পড়ে রয়েছে সে। কিছুক্ষণ আগে মাধুরী কিছু গহনা দিয়ে গিয়েছে। এগুলো প্রলয়ের বউয়ের জন্য বানানো হয়েছিল। সেগুলো খুব যত্ন সহকারে ভূমিকে পরিয়ে দেওয়া হয়েছে। আজকের জন্য কন্যা পুষ্পিতা পড়াশোনা থেকে ছুটি পেয়েছে। সকালে সব পড়ে রেখেছে যাতে করে কাল পরীক্ষার কোনো সমস্যা না হয়। কাজের মহলের প্ল্যান ছিল মেয়েরা শাড়ি আর ছেলেরা পাঞ্জাবির পরবে। তুমি এখানে বসে থাকো, আমি ঝটপট তৈরি হয়ে আসি।
নয়তো পরে আর সময় হবে না। ঘাড় কাত করে সায় জানালো ভূমি। ইরা ঘর থেকে বেরিয়ে গেল। আয়নার সামনে বসে রয়েছে ভূমি, নিজেকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বেশি মেকআপ করানো হয়নি, হালকার মাঝে অপরূপা লাগছে। হাতের মেহেন্দি বেশ গাঢ় রং হয়েছে। সবাই খুব বলছিল হাতের মেহেন্দির রং গাঢ় হলে স্বামী আদর করে। কথাটা যতবার শুনেছি ততবারই লজ্জায় লাল নীল হয়েছে সে। বাকিরা একটু বেশি লজ্জা দিচ্ছে তাকে। সমস্ত মন খারাপ দূরে করে ভূমি নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে। আম্মাকে দেওয়া কথা সে অবশ্যই রাখবে, এমন কোনো দিনও হয়নি সে তার আম্মার কথা কোনোদিন অমান্য করেছে। তবে এই কথাটা কি করে অমান্য করবে, আম্মা যে নিজের কসম দিয়েছেন। ও যতই কষ্ট হোক অতীতকে সে কিছুতেই নিজেই বর্তমানে আসতে দেবে না। এরই মাঝে শেরওয়ানি হাতে গোটাতে ঘরে প্রবেশ করলো প্রলয়। আয়নার সামনে নিজের একান্ত ব্যক্তিগত নারীকে দেখে হৃৎস্পন্দন যেন সেখানেই থেমে গেল কয়েক লহমা। অত্যন্ত ধীর পায়ে ভূমির সমেতে এগিয়ে গেল প্রলয়। চোখের সামনে যেন পুতুল বউ বসে রয়েছে। প্রলয়ের উপস্থিতি বুঝতে পেরে সেই পুতুল বউয়ের চোখ ঘন পাপড়ি কেঁপে উঠল, বার করে পলকও ফেললো। সময় অতিবাহিত হওয়ার সঙ্গে প্রলয় এগিয়ে গেল তার অর্ধাঙ্গিনীর সমীপবর্তীতে। কারোর হৃৎস্পন্দনের আওয়াজ শুনতে পেল প্রলয়। মস্তিষ্ক ফাঁকা মনে হচ্ছে, সবকিছু কেমন এলোমেলো লাগছে নিজের কাছে। শুকনো ঢোক গিলে গলা পরিষ্কার করে নিল প্রলয়, তারপর বলল, আমাকে কি মেরে ফেলে চিন্তা করছো? প্রলয়ের কথা কিছুই বুঝলো না ভূমি। লোকটার মাথা কি খারাপ হয়েছে? এসব উল্টোপাল্টা কথা বলছে। ভূমি চোখে চোখ রেখে কিছুটা তেজি স্বরে বলল। কি সব উল্টাপাল্টা কথা বলছেন আপনি? প্রলয় নিজের বুকে হাত রেখে চোখের চশমা ঠিক করে বলল, ভূমিকন্যার এমন জ্বালাময় রূপ দেখে আমার ভেতরটা ঝলসে যাচ্ছে। নির্লজ্জ অনুভূতিগুলো বারবার উকি দিচ্ছে। কণ্ঠস্বরে উন্মত্ততা। ভূমি চোখ ফিরিয়ে নিল। ওই দু চোখে তাকিয়ে থাকা বড় কঠিন নেশা ধরে যায়, আসক্তি কাজ করে। প্রলয় এগিয়ে এসে প্রেয়সীর ললাটে সিক্ত পরশ এঁকে দেয়। সবে ভূমি ঘর থেকে বের হয়ে এসেছে ইরা। এতক্ষণ ভূমির সঙ্গে সঙ্গে ছিল সে। সকালে মায়ের কাছ থেকে নীল কাতান শাড়ি নিয়ে এসেছিল পরার জন্য। বিছানার উপর শাড়ি, অর্নামেন্টস আর মেকআপ করার যাবতীয় সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ইরা দরজা আটকাবে তার আগে অর্পণ এসে সামনে দাঁড়ালো। হুট করে তাকে দেখে খুব অবাক হলো ইরা। অর্পণের হাতে একটা শপিং ব্যাগ, ভেতরে কি আছে জানা নেই ইরার। দরজার সামনে দাঁড়িয়ে ইরার দিকে এগিয়ে গেল, সেটা এগিয়ে দিল অর্পণ। ইরা জিজ্ঞাসা করলো, এটাতে কি আছে? আমি বলবো কেন, তুমি নিজেই খুলে দেখে নিও। অর্পণের সামনে পার্সেল খুললো এরা। ভেতরে লাল পাড়ের কালো জামদানি শাড়ি রয়েছে। শাড়িটা চোখ ধাঁধানো সুন্দর, দেখাতেই পছন্দ হওয়ার মতো শাড়িটা। মনে মনে খুবই খুশি হলো এরা। অর্পণের পক্ষ থেকে এটাই প্রথম গিফট। খুশিতে চোখ মুখ টিকটিক করছে ইরা। পরক্ষণে ভ্রুদয় কুঁচকে অর্পণকে জিজ্ঞাসা করলো, হঠাৎ শাড়ি গিফট করছেন, ব্যাপার কি? কেন, আমি কি কিছু গিফট করতে পারি না? এমনিতেই এই শাড়িটা পছন্দ হয়েছে ছিল তাই অর্ডার করে দিয়েছি। তোমার পছন্দ না হলে দাও, আমি ফেরত দিয়ে দিব। অর্পণ শাড়িটা নিতে নিলে ইরা চট করে হাত সরিয়ে ফেললো। পছন্দের শাড়িটা সে কিছুতেই হাতছাড়া করবে না, তাও আবার অর্পণের দেওয়া। ইরা ভেঙচি কেটে অর্পণকে বলল, আপনার সাহস তো কম না, আমার শাড়ি ফেরত দেবেন? আমার শাড়ি? তাহলে আজ তুমি এই শাড়িটাই পরবে, কেমন? চোখ ছোট ছোট করে অর্পণ বলল, কাজের বেলায় কাজে আর কাজ ফুরলেই পাজি। কিসের মধ্যে কি বলছেন? নিজে তো সেজেগুজে তৈরি, আমি রেডি হব না? নাকি এই কদাকার অবস্থাতেই বাইরে যাব? সেটা আগে বলবে তো। আমি যাচ্ছি ম্যাডাম, তুমি তাড়াতাড়ি সাজুগুজু করে এসো। আপনি বের হন আগে ডাক্তার সাহেব। অর্পণ বের হয়ে যেতেই ইরা দরজা আটকে দিল। বাকিরা সবাই সেজেগুজে তৈরি, শুধুমাত্র সেই লেট লতিফ ইরা শাড়ি পরতে পারে, তাই একা তৈরি হতে তার কোনো অসুবিধা হবে না। বেশ অনেকটা সময় নিয়ে তৈরি হতে শুরু করলো ইরা। যাওয়ার আগে অর্পণ তাকে দুটো লাল গোলাপ দিয়ে গিয়েছে, সেই ফুলগুলো আজ খোপায় লাগাবে। পুরো বাগান জুড়ে সুন্দর করে সাজানো হয়েছে। মালাঞ্চনী সেজে উঠেছে রঙিন বাহারি মরিক বাড়িতে। বাগানের স্টেজ সাজানো হয়েছে গোলাপ, চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা দিয়ে ডেকোরেশন করা হয়েছে সবকিছু। বাগানের ছোট ছোট গাছগুলোর ওপর মরিচ বাতি দেওয়া হয়েছে। হতে পারে রূপকথার এক দেশে রাতের আকাশের এক ফালি চাঁদ, তোমার আমার চিরকাল, তুমি আমার হাতে রেখে হাত ছুঁয়ে দিলে আঙুলে আঙুল, দেখতে পারো কিছু আদুরে সকাল। হতে পারে এই পথের শুরু, নিয়ে যাবে আমাদের অজানায়, তুমি আমি আমাদের পৃথিবী সাজিয়ে নেব ভালোবাসায়। ভালোবাসি বলে দাও আমায়,
বলে দাও হ্যাঁ সব কবুল। তুমি শুধু আমারই হবে যদি করো মিষ্টিয়ে ভুল। হাতে রেখে রাখতে পারো হাত সন্ধি আঙুলে আঙুল, ভালোবাসা বাড়াতে আরো হৃদয় ভীষণ ব্যাকুল। করতালিতে মেতে উঠল আজকের আয়োজন, সকলের মাঝে ভীষণ উল্লাস। জাহিদার নাইম শীষ বাজিয়ে ফাটিয়ে দিয়েছিস মামা, চেঁচিয়ে বলেছে বিধায় এত কোলাহলের মাঝেও প্রলয় তা আবছা শুনতে পেল। প্রলয়ের ভূমি সেখান থেকে সরে গেল। এবার অর্পণ আর ইরার নাচ। মিউজিক বক্সে তুমি আমার অনেক শখের গানটার টোন বাজতে শুরু করেছে। বাকিরা অর্থাৎ আরশ, রাফি, লামিয়া, পূর্ণতা আর পুষ্পিতা উৎসাহ দিচ্ছে। ইরা নিজের থেকেই অর্পণের হাতটা ধরলো, পায়ে পা মেলাতে শুরু করলো দুজনে। কেউ তোমাকে ভীষণ ভালোবাসুক, তুমি আর শুধু তুমি ছাড়া অন্য কিছু না বুঝুক। কেউ তোমার কোলে মাথা রেখে ভীষণ হাসুক, তুমি একটু দূরে গেলে লুকিয়ে আনমনে ভীষণ কাঁদুক। তুমি তো চেয়েছিলে ঠিক এমনই একজন, দেখো না আমি পুরোটাই তোমার ইচ্ছে মতন। তুমি আমার অনেক শখের খুঁজে পাওয়া এক প্রজাপতি নীল, আমি রংধনু রঙে সাজিয়েছি দেখো এক আকাশে স্বপ্নীল। নাচ শেষ হতেই আবারও করতালি দিতে শুরু করলো সকলে। এবার পালা আরশ, রাফি, পূর্ণতা, পুষ্পিতা, এবং লামিয়া। ওরা 6 জন গ্রুপ হয়ে নাচবে। ওদের নাচের পর আবৃত্তি পার্টি শুরু হয়ে এই গানে সবাই একসঙ্গে নাচবে। এদিকে প্রলয় ভূমিকে নিয়ে গিয়ে একটা চেয়ারে বসালো। ভারী লেহেঙ্গা, গহনা আর মেকআপ নিজেকে আর বেশি ভারী মনে হচ্ছে ভূমির, তবে সহ্য করে নিচ্ছে সবটা। এমন দিন তো আর ফিরে আসবে না। প্রলয় নিজে পছন্দ করে এই লেহেঙ্গাটা কিনেছিল সেদিন, সঙ্গে ম্যাচিং করে নিজের জন্য শেরওয়ানি। এত সব হ্যাবনা আধিক্যতা সহ্য হলো না মাধুরী, তবুও তিনি হজম করে নিচ্ছেন সব। এত মানুষের মাঝে আজ আর নতুন করে সিন ক্রিয়েট করলেন না মাধুরী। বাড়ির সম্মান নিয়ে তিনি বেশ কঠোর। উপস্থিত সকলের উপস্থিতি রেখে প্রলয় ভূমি সামাজিক বিয়েটা সেরে ফেলা হবে আজ। রাত 12:30। রিসেপশন পার্টি শেষ হয়েছে ঘন্টাখানেক সময় আগে। প্রলয় আর ভূমি কাউকে ঘরে ঢুকতে দিচ্ছে না। কাজিন মহলের কেউ নিজেরাই দায়িত্ব নিয়ে ঘরটা সুন্দর করে সাজিয়েছিল। লেহেঙ্গা পাল্টে ভূমিকে জর্জেটের লাল রঙের একটা শাড়ি পরিয়েছে ইরা। লাল গোলাপ দিয়ে ভূমিকে ফুলকন্যা সাজিয়েছে। হালকা করে সাজিয়ে ঠোকে টকটকে লাল লিপস্টিক লাগিয়েছে এরা। মনে মনে ভাবছে প্রলয় আজ ভূমিকে দেখে চোখই ফেরাতে পারবে না। পূর্ণতা, পুষ্পিতা আগেই ঘুমিয়ে পড়েছে, কাল থেকে তাদের পরীক্ষা শুরু। মাধুরী কঠোরভাবে জানিয়ে দিয়েছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার জন্য। ভূমিকে ঘরে দিয়ে আসা হলো, কিন্তু প্রলয়কে কিছুতেই ঘরের ভেতর প্রবেশ করতে দেওয়া হলো না। কাজিন মহলের দাবি 10,000 টাকা ছাড়া প্রলয়কে কিছুতেই ঘরের ভেতর ঢুকতে দেওয়া যাবে না। বেশি তর্কাতর্কি করতে হয়নি, প্রলয় সঙ্গে সঙ্গেই টাকা পরিশোধ করে দিয়েছে ওদের। টাকা পেয়ে সব পালিয়েছে এখান থেকে। প্রলয় ঘরের ভেতর প্রবেশ করলো। বিছানার ওপর বসে রয়েছে ভূমি। ঘরে ক্যান্ডেল লাইট জ্বালিয়ে রাখা। হরিভাদ্র আলোয় নির্মলাকে ভীষণই অভিলাষিনী লাগছে। আজ কি করে প্রলয় নিজেকে সামলাবে? নিজেকে সামলে রাখা যে প্রতিনিয়ত দায় হয়ে পড়েছে। ভেতরের অনুভূতি তীব্র দহন, অর্ধাঙ্গিনীকে কাছে পাওয়ার তাড়নায় ব্যাকুল পূর্ণবয়স্ক শ্যামপুরুষ, প্রেমোক্ততায় জর্জরিত উষ্ণ দেহ। পকেট থেকে একটা খাম ড্রেসিং টেবিলের উপর রেখে ভূমির খুবই সমীপে এগিয়ে গেল প্রলয়। মৃদু স্বরে সালাম জানালো ভূমি। সালামের উত্তর দিয়ে ভূমির হাত দুখানা ধরল প্রলয়। হাত দুটো ঘেমে একাকার অবস্থা। পুরুষ মানুষ হয়েও ঘাবড়াচ্ছে কিছুটা। লজ্জা জেঁকে ধরেছে সেই শ্যামপুরুষকে। ভূমি উপলব্ধি করলো মৃদু কম্পন, লাজে সর্বাঙ্গ কেঁপে উঠল। কি করে সামলাবে সবটা ভীষণ ভয় করছে তার। প্রলয়ের সামনে থাকতেও লজ্জা লাগছে ভীষণ। এদিকে প্রলয় নিজের অনুভূতিগুলোকে সহ্য করতে না পেরে ভূমির কানের কাছে ফিসফিসিয়ে বলল, জান আর সহ্য হচ্ছে না, প্লিজ। অনুভূতির তীব্র জ্বরের প্রাপ্তবয়স্ক হৃদয় প্রেয়সীকে কাছে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ছে। নিজেকে নিয়ন্ত্রণে আনা বড্ড দায় হয়ে যাচ্ছে। নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। মস্তিষ্ক অসার হয়ে পড়ছে। আমার এই অন্যায় আবদারকে প্রশ্রয় দেবে তুমি ভূমিকন্যা? পিলে চমকে উঠল ভূমির। এই কেমন অন্যায় আবদারের কথা বলছে প্রলয়? লজ্জার দোটানায় মূর্ছা যাচ্ছে ভূমি। রাত হয়েছে, সকলে নিশ্চয় এতক্ষণে শুয়ে পড়েছে। সে পালাবে বা কোথায়? প্রলয়ের কাছ থেকে পালানোর সাধ্য আছে নাকি? কদাপি নহে। প্রলয়ের আকুতি ভরা কণ্ঠস্বর এড়াতে পারল না সে। প্রলয়ের হাতখানা আঁকড়ে ধরল সে। নীরবতায় উত্তর পেয়ে গেল প্রলয়। সিক্ত অধরাষ্ট্র জোড়ায় আলিঙ্গন ঘটালো। অর্ধাঙ্গের বিচরণ কামনীয় স্পর্শে ব্যাকুল অঙ্গনা নিজের সামনে রাখতে পারল না। পুরুষালী রুক্ষ হাতে স্পর্শ সর্বাঙ্গ জুড়ে বিচরণ করতে শুরু করলো। স্পর্শগুলো একটু একটু করে রুক্ষ হতে শুরু করলো। আদরে ব্যথায়
গোঙাতে শুরু করলো অঙ্গনা। প্রলয়ঙ্কারী বিচরণ সহ্য করতে পারছে না কিছুতেই। আবেশে চোখ থেকে কয়েক ফোঁটা উষ্ণ অশ্রুকণা গড়িয়ে পড়ল। প্রলয় নেশালো কণ্ঠে বলে উঠল, তুমি যে এতটা কোমল জানা ছিল না। লোকটার মুখে কিছুই আটকায় না। লজ্জায় দুহাত দ্বারা মুখ লুকালো ভূমি, মুখ থেকে হাত ছড়ালো প্রলয়। গ্রীবায় প্রেমময় স্পর্শ ছুঁয়ে দিল, সঙ্গে সঙ্গে চিনচিনে ব্যথায় চোখ মুখ কুঁচকে এলো ভূমির। প্রলয় কিছুটা ঝুঁকে ব্লাউজের হুক খোলায় মনোনিবেশ করলো। আবছা আধারে প্রলয়কে দেখে বুকটা ধক করে উঠল ভূমির। লোকটা উন্মাদ হয়ে উঠেছে, সমস্ত লাজ উকি দিল ভূমির গৌর কপল জুড়ে। লাল টমেটো হয়ে গিয়েছে। আফসোস ঘরটা আধারিয়ান আচ্ছন্ন, তা না হলে প্রলয় হয়তো গৌর কপালে আরেক দফা অধর ছুঁয়ে দিত। প্রলয় একবার মুখ তুলে ভূমিকে দেখে নিল, অধর কোণে হাসির রেখা প্রসারিত করে বলল, লজ্জা পেলে তোমাকে বেশ লাগে, এদের সহ্য করে নিও সবটা। কথাটা বলেই ভূমিকে নিজের সঙ্গে জড়িয়ে নিল। আবারও ভূমির অধরষ্টে নিজের অধরাষ্ট্র মেলালো। সুখ স্পর্শে দু চোখ মুদে এলো ভূমির। সারা শরীর জুড়ে অনুভূতির তীব্র বিচরণ। উন্মুক্ত দুটি দেহ মেতে উঠল অনুভূতির সমুদ্র লীলায়। ব্যাকুল রজনী কিছু সুন্দর মুহূর্তের সাক্ষী হয়ে রইল। সকল গ্লানি কাটিয়ে একটা সুন্দর সকাল উদয় হয়েছে ধরিত্রীর বুকে। সকাল থেকেই মালঞ্চ নীড়ে কোলাহল লেগে রয়েছে। বাড়িতে তো কম মানুষ নেই, প্রায় 25 জনের মতো সদস্য রয়েছে। রান্নাঘরে নাস্তার বন্দোবস্ত করছেন ফিরোজা, ফাহমিদা আর রাবিয়া। সাবিনাকে ঘর পরিষ্কার করানোর কাজে লাগিয়ে দিয়েছে ফিরোজা। এদিকে আজ শাহাদাত মোড়ল ওনার পরিবার নিয়ে গ্রামে ফিরে যাবেন। মহুয়াও তাদের সঙ্গে গ্রামে ফিরে যাবেন। মেয়ে শ্বশুর বাড়িতে তো একাধারে বেশি দিন থাকা যায় না। মোর্শেদ শিকদার অনেকবার বারণ করেছেন শাহাদাত মোড়লকে, কুটুম মানুষ দিন দুয়েক তো থাকাই যায়, কিন্তু শাহাদাত মোড়ল রাজি হলেন না। খালি বাড়ি রেখে এসেছেন, তার উপর গ্রামে ব্রিজ বানানোর কাজ চলছে, অনেক দায়িত্ব ওনার কাঁধে। আরশও তার বাবা মায়ের সঙ্গে গ্রামে ফিরে যাবে, ইরাও তার হোস্টেলে ফিরে যাবে, বাকি মেহমানরাও আজ ফিরে যাবে। সবাই নিজেদের কাছ থেকে দুদিনের ছুটি নিয়ে এসেছিল। তার উপর লামলামিয়া পরীক্ষা শুরু হয়ে যাবে এ মাসে। রাফিয়া ডিউটি কাল থেকে শুরু, তাই তাদেরও আজ ফিরে যেতে হবে। তবে গুলবাহার হয়তো কিছুদিন মেয়ের কাছেই থাকবেন। যাওয়ার ব্যাপারে তিনি এখনো কিছুই বলেননি। তিনি ফজরের আজান পড়ার আগে ঘুম থেকে ওঠেন। বৈঠকখানা অথবা রান্নাঘরে নতুন বউকে দেখতে না পেয়ে গুলবাহার বললেন, তা তোর ছেলের বউ কোথায়? এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে? বেলা তো কম হলো না। কিছুটা বিরক্তি নিয়ে মাধুরী বললেন, আমি কিছু জানি না, সব কি আর আমার হাতে আছে নাকি? এখনো সময় আছে, লাগাম টেনে ধর। প্রত্যুত্তরে কিছুই বললেন না মাধুরী। মোর্শেদ শিকদার, মেয়েরাব শিকদার অর্পণ নিজেদের কাজে বের হবে নাস্তা করেই। মাধুরী উঠে গেলেন, কারণ মোর্শেদ শিকদারকে ওনার প্রয়োজনীয় জিনিসগুলো হাতে হাতে এগিয়ে দিতে হবে। তিনি নিজেদের ঘরে চলে গেলেন। অন্যদিকে বাকিরা নিজেদের ব্যাগ গুছিয়ে নিচ্ছে। নাস্তা করেই বেরিয়ে পড়বেন ওনারা। এজন্য রান্নার দিকটা ফিরোজা নিজেই সামলাচ্ছে। এ নিয়ে আরেক ঝামেলা, সবটা কেন ওনাকে একা করতে হবে? বাড়ির বউ কেন পড়ে পড়ে ঘুমোচ্ছে? পরনে সেই লাল জর্জেট শাড়িটা বিছানার এক কোনায় পড়ে, বিছানার আর মেঝেতে গোলাপের পাপড়ি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। জানালার দুয়ার হুট করে খোলা, তবে পর্দা ঝুলিয়ে রাখা। সফেদ পর্দাগুলো বাতাসের তালে তালে মিলিয়ে উঠছে। বালিশের ওপর কনুয়ে ভর করে এপাশ ফিরে ঘুমন্ত ভূমিকন্যাকে দেখে যাচ্ছে প্রলয়। নিশ্চিন্তে ঘুমোচ্ছে মেয়েটা, পাতলা চাদরটা গায়ে জড়িয়ে রাখা। গ্রীবায় দুটো জায়গায় লালচে আদুরে দাগ, চুলগুলো এলোমেলো। খোলা চুল বিছানার আশেপাশে মেঝেতে লুটোপুটি খাচ্ছে। ভূমির কপালের ওপর থাকা একগুচ্ছ চুল ডান হাত দ্বারা ঠিক করে দিল প্রলয়। আখি পরলোক পিছুটা কেঁপে উঠল ভূমির। ঘুম হালকা হয়ে আসছে। গ্রীবায় থাকা লালচে দাগটায় আলতো হাত ছোঁয়ালো। চোখ বন্ধ রেখেই আড়মোড়া ভাঙল মেয়েটা। পাশে প্রলয়কে এভাবে আসক্ত দৃষ্টিতে চেয়ে থাকতে দেখে তাড়াতাড়ি উঠে বসলো। শরীরের ওপর থেকে চাদরটা খসে পড়লো। একবার গভীরভাবে তাকিয়ে দেখলো প্রলয়। ভূমিকে এভাবে দেখে নেশা ধরে যাচ্ছে তার। ফর্সা উন্মুক্ত পেট দৃশ্যমান। প্রলয় নিজেকে সামলে বলল, এরূপে তোমাকে দারুণ লাগছে। ভূমি এবার নিজের দিকে তাকালো। লজ্জায় মাথা নিচু করে ফেললো মুহূর্তেই। চুল দ্বারা নিজেকে ঢেকে নিল সে। শুধুমাত্র পেটিকোটের ব্লাউজ পরে রয়েছে। প্রলয় এক দৃষ্টিতে চেয়েছিল বিছানার কোণে পড়ে থাকা শাড়িটার কোনো মতে শরীরে পেঁচিয়ে বিছানা ছাড়তে নিলে। শরীরে কিঞ্চিত ব্যথা অনুভূত হলো। কিছু ব্যথা আদুরেও হয়। ত্রস্ত হাতে হাত খোপা করে ফেলল ভূমি, যার দরুন গ্রীবায় লালচে দাগ ভেসে উঠল। গৌরবর্ণে জল জল করছে। ভূমির হাতটা ধরে বিছানায় শুয়ে দিল প্রলয়। শরীরের সেই চিনচিনে ব্যথায় আহ বলে আর্তনাদ করে উঠল।
ভূমির ওপর কিছুটা ঝুঁকে বিচলিত কণ্ঠে জিজ্ঞাসা করলো। লেগেছে। দুটো দৃষ্টি বিনিময় হলো, সঙ্গে সঙ্গে দৃষ্টি ফিরিয়ে নিল ভূমি। প্রলয়ের চোখের দিকে সে কখনোই তাকিয়ে থাকতে পারে না। ঘোর লেগে যায়, আকর্ষণ অনুভূত হয়, লজ্জা করছে ভীষণ। কাল রাতের কথা মনে পড়ছেই মূর্ছা যাচ্ছে ভূমি। শরীরের ওপর জড়িয়ে রাখা শাড়ি আর চাদরটুকু খিচে ধরে রেখেছে। অর্ধাঙ্গিনীর লজ্জা মিশ্রিত হাসি দেখে প্রলয় ফিসফিসিয়ে বলল, আমাদের মাঝে যতটুকু দূরত্ব ছিল সেটা কাল রাতেই ঘুচিয়ে দিয়েছে। আর কোনো লজ্জা নয়, এখন থেকে তুমি আমার, আমি তোমার। বাকি ভূমি একবার দেয়াল ঘড়ির দিকে তাকালো। সকাল 8:30 বাজতে চললো, তার মানে বেলা অনেক হয়েছে। মাথা আর শরীর ঝিমঝিম করছে, চিনচিনে ব্যথা সর্বাঙ্গ জুড়ে। রাতে ঘুম হয়নি ঠিক করে, প্রলয় তাকে ঘুমোতে দেয়নি। অলসতা কাবু করেছে ক্রমশ, শুধু শুয়ে থাকতে ইচ্ছে করছে। উঠে গোসলে যে যাবে সেই ইচ্ছেটুকু অবশিষ্ট নেই। নিচে যাবে তো দূরের কথা, চোখ মুখ ফ্যাকাশে হয়ে রয়েছে। এবার অন্তত সমস্ত অলসতাকে দূর করতে হবে। প্রলয়কে বুকে হাত রেখে সরানোর চেষ্টা করলো ভূমি, কিন্তু পুরুষালী শক্তির সাথে কি আর তার শক্তি চলবে? ভূমিকে হারিয়ে দিতে প্রলয় নিজের সঙ্গে আষ্টে পিষ্টে জড়িয়ে নিল। গৌর কপলে শক্ত করে অধর ছোঁয়ালো। তার এহেন কাজে বোকা বনে গেল ভূমি। প্রলয় এবার নিজের থেকে সরে গেল। ছাড়া পেয়ে বিছানা ছাড়লো ভূমি। ওয়ার্ড্রপ থেকে নিজের জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ছুটে গেল। অনেকটা সময় নিয়ে গোসল করে বের হয়েছে ভূমি। ঝটপট তোয়ালে দিয়ে চুলগুলো মুছে হাত খোপা করে নিল। মাথায় বড় করে ওড়না পেঁচিয়ে ঘর থেকে বেরিয়ে গেল সে। তার ওয়াশরুম থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে প্রলয় গোসল করতে ঢুকেছিল। সেই সুযোগে বিছানা আর ঘর ঝাড়ু দিয়ে এসেছে। যা বেহাল দশা ছিল ঘরটার, যেন কেউ দেখলেই মজা ওড়াতো। ভাগ্যিস কেউ ডাকতে আসেনি। বৈঠকখানার কাছে আসতেই সেখানে গুলবাহারকে দেখতে পেল ভূমি। সে গিয়ে ওনাকে সালাম জানালো। সালাম গ্রহণ করলেন গুলবাহার। জিজ্ঞাসা করলেন, কি গো নাতি বউ, এখন বুঝি সময় হলো ঘুম থেকে ওঠার? মাথা নিচু করে নিল ভূমি। সত্যি আজ দেরি হয়ে গিয়েছে, এমনটা তো কখনো হয়নি। শরীর ক্লান্ত থাকায় মূলত ঘুমটা গাঢ় ছিল, কিন্তু এমপি মশাই তো জেগেছিলেন, তাহলে কেন ডেকে দিলেন না? ইতিমধ্যেই সকলে নাস্তা করে নিয়েছে, শুধু বাকি রয়েছে পূর্ণতা পুষ্পিতা, প্রলয় আর সে। পূর্ণতা পুষ্পিতা পরীক্ষা দেওয়ার জন্য একদম তৈরি। খুব ভোরে ঘুম থেকে উঠে দুবোন পড়তে বসেছিল। ভূমি ওদের 4 জনের জন্য নাস্তা বেড়ে রাখলো। এরই মাঝে স্কুল ড্রেস পরে ডাইনিং টেবিলের কাছে চলে এসেছে পূর্ণতা পুষ্পিতা। ভূমি ওদের দুজনকে আগে খেতে দিয়ে দিল। ওরা খেতে শুরু করে দিল, তা না হলে পরে দেরিও হয়ে যেতে পারে। প্রলয় ওদের দুজনকে স্কুলে পৌঁছে দিয়ে নিজের কাজে যাবে। ভূমির ঘুম পাচ্ছে ভীষণ। আপাতত আর কোনো কাজ নেই। কিছুক্ষণ পর হয়তো প্রলয় বের হবে। ঘরে এসে দেখলো এরই মাঝে প্রলয় তৈরি হয়ে নিয়েছে। কালো প্যান্ট, সাদা শার্ট, শার্টের হাতা গুটিয়ে রাখা, 8 শার্ট দীর্ঘ দেহে শার্টটা দারুণ মানিয়েছে। দরজার সামনে পা দুটো থমকে গেল। ভূমি এক দৃষ্টিতে বেশ কিছুক্ষণ চেয়ে রইল। আয়নায় প্রলয় ঠিকই ভূমির প্রতিবিম্ব লক্ষ্য করলো। হাত দ্বারা নিজেকে আড়াল করে প্রলয় বলল, আইলে বউ, চোখ দিয়ে গিলে খাচ্ছ? কি লজ্জা, কি লজ্জা। ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল ভূমি। দাঁড়িয়ে থাকতে ইচ্ছে হলো না, তাই সে গিয়ে বিছানায় বসলো। হাতে ঘড়ি পড়তে পড়তে প্রলয় তার সামনে এসে দাঁড়ালো। কিছুটা ঝুঁকে ভূমির গালে শীতল হাতে স্পর্শ করে জিজ্ঞাসা করলো, শরীর খারাপ লাগছে? মাথা দুদিকে ঝাঁকে ভূমি বলল। বিছানার পাশে ড্রয়ার থেকে একটা একটা ওষুধের প্যাকেট ভূমির দিকে এগিয়ে দিয়ে বলল, এই পিলটা খেয়ে নেও, আমার দেরি হচ্ছে, একটু বের হতে হবে। তার উপর পূর্ণ পুষ্পকে স্কুলে দিয়ে আসতে হবে। ভূমি জিজ্ঞাসা করলো, এটা কিসের ওষুধ? তোমাকে এত জানতে হবে না, তুমি মনে করে খেয়ে নিও, আমি আসছি। ভূমির কপালে অধর ছুঁয়ে প্রলয় ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে বলে গিয়েছিল বিশ্রাম নিতে। ভেজা চুলগুলো বিছানাতে মেলে দিল ভূমি। মাথার ওপর ফ্যান খটখট শব্দ করে ঘুরছে, এতে করে চুলগুলো তাড়াতাড়ি শুকিয়েও যাবে। তাই আর এসি চালালো না তখন। এরই মাঝে ইরা এলো। যাওয়ার জন্য সে একদম তৈরি, শুধুমাত্র ভূমির থেকে বিদায় নিতে এসেছে। ভূমি সেই ওষুধের প্যাকেটটা বের করে ইরার হাতে দিল। ছোট ছোট সাদা লাল ট্যাবলেট রয়েছে ভেতরে। ভূমি জিজ্ঞাসা করলো, এটা কিসের ওষুধ আপু? ইরা আর চোখে তাকালো। ভূমি কিছুটা হেসে বলল, ভুলে গিয়েছিলাম, এটা কিসের ওষুধ ইরা? ভূমির হাত থেকে প্যাকেটটা নিল ইরা। এরপর ভূমিকে বলল, এগুলো তো জন্ম নির্ধারণ পিল। সাদাগুলো জন্ম নির্ধারণ আর লালগুলো আয়রন ট্যাবলেট, যা পিরিয়ডের সময় খাই। এই ওষুধ না খেলে কিছু কি হবে? হ্যাঁ হবে তো। কি? বেবি হবে, মানে বাচ্চা।
ভূমি মনে মনে ভাবলো ওষুধটা খাবে না, প্রলয় যখন যখন খেতে বলবে তখন ফেলে দেবে। একবার অন্তঃসত্ত্বা হয়ে গেলে আর রাগ করে থাকতে পারবে না। প্যাকেটটা সেভাবে বিছানার পাশে টেবিলের ওপর রেখে দিল ভূমি। ইরা তার কাছে থেকে বিদায় নিতে এসেছিল, কিছুক্ষণ পর হয়তো হোস্টেলে চলে যাবে। অর্পণ তাকে পৌঁছে দিয়ে হসপিটালে যাবে। মেয়েরাব শিকদার আগেই বেরিয়ে পড়েছিল। সাদাত মোড়লও নিজের পরিবার নিয়ে কিছুক্ষণ পর রওনা হবে। এরই মাঝে মহুয়া এলেন ভূমির ঘরে। আম্মাকে দেখা মাত্র ভূমি সেই ওষুধের প্যাকেটটাকে বালিশের নিচে লুকিয়ে ফেলল। ইরা চলে গেল। মা মেয়ের একাকী কথা বলার সুযোগ করে দিল। ভূমির মন খারাপ হলো। আজ তার আম্মা চলে যাবে, আবার না জানি কবে দেখা হবে আম্মার সঙ্গে। কান্না পাচ্ছে ভীষণ। আম্মাকে কাছে পেয়ে কতটা খুশি ছিল সে। নেত্রযুগল অশ্রুপ্লুত হয়ে ঝাপসা হলো। সঙ্গে সঙ্গে কয়েক ফোঁটা উষ্ণ অশ্রুকণা গড়িয়েও পড়ল। মহুয়া মেয়ের চোখের পানি মুছিয়ে দিলেন। ক্রন্দনরত কণ্ঠে ভূমি বলল, এখানে 2 দিন থেকে গেলে হতো না আম্মা? মাত্র তো 2টো দিন তোমার কাছে পেলাম, এত তাড়াতাড়ি কেন চলে যাচ্ছ আম্মা? মেয়ের শ্বশুর বাড়ি যে বেশি দিন থাকতে হয় না রে মা। এটা তো তোমারও শ্বশুর বাড়ি। চুপ, এই কথা আজ বলেছিস, আর কোনো দিন যেন এই কথা তোর মুখ দিয়ে না বের হয়। চেঁচিয়ে উঠলেন মহুয়া। কেঁপে উঠল ভূমি। তার আম্মা ভীষণ রেগে গিয়েছেন। সে বেশ বুঝতে পারল তা। ভূমি আগ বাড়িয়ে কিছু বলতে নেবে তার আগেই মহুয়া ভূমিকে এমন কিছু কথা বললেন যেগুলো না জানলেই নয়। কিছু সত্যি এখনো বলে রাখা প্রয়োজন। ভূমি মোটেও ঘাবড়ালো না। এই লোকের থেকে এমনটা আশা করা যায় যে নিজের অনাগত সন্তানকে ভূমিষ্ঠ হওয়ার আগে নষ্ট করে ফেলতে চায়। তার থেকে বড় অন্যায় এই পৃথিবীতে আর একটাও হয় না। যাওয়ার আগে মহুয়া একটা কথা বলে গেলেন। সম্পর্ক হলো মুঠোয় ধরে রাখা জলের ঠিকই ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যেতে চাইবে, কিন্তু তোদের হতে হবে করকাঙ্গুলির মতো। একটু থামলেন, তারপর ভূমির গালে স্নেহময় হাত রেখে কান্না সংবরণ করে বললেন, ভালো থাকিস মা, সুখে হ। নিমজ্জিত দুপুর, রোদের ছিটে ফোঁটাও নেই। এক কথায় একটি বিরস দিবস। সকালে বাড়ির সব মেহমানরা চলে গিয়েছে। মহুয়াও গ্রামে ফিরে গিয়েছেন। মায়ের জন্য মন খারাপ ছিল ভূমির। ঘর থেকে আর বের হওয়া হয়নি। ঘন্টা 2 সময় ঘুমিয়েও পার করেছে। শরীরটা এখন কিছুটা ভালো লাগছে, খুবই চনমনে লাগছে। কাল বাড়ি ভর্তি মানুষ ছিল, আর এখন বাড়িতে শুধুমাত্র গুলবাহার, মাধুরী, ফিরোজা, সাবিনার সে। বাকিরা নিজেদের কাজে পূর্ণতা পুষ্পিতা। পরীক্ষা সকাল 10টা থেকে শুরু হয়েছে। এখন 12:30 বাজে। পরীক্ষা শেষ হবে দুপুর 1টায়। কিছুক্ষণ পরই জোহরের আজান পড়ে যাবে। বিছানার চাদর সকালেই পাল্টে ফেলা হয়েছিল। ওয়াশরুম থেকে বালতিতে করে পানি নিয়ে এলো ভূমি। তারপর ঘরটা মুছে নিল। ঘরের জানালাগুলো খুলে দেওয়া। সাই সাই বেগে দক্ষিণা বাতাস ঘরের ভেতর আছড়ে পড়ছে। খটখট করে সিলিং ফ্যান ঘুরছে। মেঝে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ঝড়ের গতিতে বিনে থাকা অধোয়া কাপড়গুলো ধুয়ে বারান্দায় মেলেও দিল। কাজগুলো তাড়াহুড়ো করেই করতে লাগলো সে। অদূরে আজানের মধুর ধ্বনি ভেসে আসছে। ওয়াশরুমে গিয়ে অজু করে এলো। নামাজ আদায় করে ঘর থেকে বের হবে। ফিরোজা হয়তো একা হাতে রান্নার কাজ করছে। ধীরে সুস্থে নামাজ আদায় করে ঘর থেকে বের হলো ভূমি। যাওয়ার আগে দরজা ভালো করে চাপিয়ে দিয়ে গেল। শশব্যস্তভাবে সিঁড়ি ভেঙে নিচে নামলো। রান্নাঘরে শুধু সাবিনা কাজ করছে। বৈঠকখানায় কেউ নেই। হয়তো রান্নার ভার সাবিনার উপর দিয়ে বাকিরা নিজের ঘরে রয়েছেন। ভূমি ঝটপট রান্নাঘরেই গেল। তরকারি বসানো হয়েছে, শুধু ভাত, ডাল আর ডিম সেদ্ধ হয়েছে। এখনো 2টো রান্না বাকি রয়েছে। সবজি দিয়ে রুই মাছ আর টমেটো দিয়ে শিং মাছের ঝোল রান্না হবে। একটি চুলোয় রুই মাছের তরকারি ইতোমধ্যে বসিয়ে দেওয়া হয়েছে। আরেক চুলোয় দুধ গরম বসানো হয়েছে। সাবিনা ডিমের খোসা ছাড়াচ্ছে। 2টো ডিম দেখে ভূমি জিজ্ঞাসা করলো, 2টো ডিম দিয়ে কি হবে? এই 2টা তো পূর্ণ পুষ্প আফার লাইগা। খালা বারবার কইয়া দিছে যাতে হেরা আইলেই দুধ আর ডিমখানা 2 বোনটে দিয়া দেই। হ্যাঁ, আমি খেয়াল করেছি সকালে পূর্ণ পুষ্প কেউ ডিম খেয়ে যায়নি, শুধু 2টো করে পরোটা আর গোস্ত খেয়েছিল। অথচ সবার জন্যই ডিম সেদ্ধ করা ছিল। আমি শুনেছি পরীক্ষার সময় নাকি পুষ্টিকর খাবার খেতে হয়, তাতে নাকি পড়া মনে থাকে। কিন্তু ভাবি হেরা ডরায়। অবাক হলো ভূমি। ডিম খাওয়া নিয়ে আবার কিসের ভয় পাওয়া? ডিম তো স্বাস্থ্যের জন্য ভালো। এমনিতে তো ওরা প্রতিদিনই সকালে ডিম আর দুধ খেয়ে নেয়। তাহলে আজ কি হলো? ভূমি সাবিনাকে জিজ্ঞাসা করলো। ভয় পায় কেন? পরীক্ষার হলে যাওয়ার আগে ডিম খাইয়ে গেলে নাকি পরীক্ষায় আন্ডা পাইব। এই নিয়ে তো ছোট ভাইজান মেলা খ্যাপায় হ্যাগো 2 বোনটে।
সাবিনার কথা শুনে হেসে দিল ভূমি। সঙ্গে করে সাবিনাও হাসছে 32 পাটি দাঁত বের করে। একটা বাটিতে শিং মাছ ভিজিয়ে রাখা হয়েছে, আলু সেদ্ধ, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো আর ধনিয়া পাতা কেটে রাখা হয়েছে। ভূমি ত্রস্ত ভঙ্গিতে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, আপু তুমি বাকি কাজগুলো করে নাও, আমি শিং মাছের ঝোলটা রান্না করছি। সাবিনা বলল, আমি করতে পারমো, আপনি ঘরে যাইয়া আরাম করেন। সকালে বড় ভাইজান কইয়া গেছিল আপনারা যাতে কাজ করতে না দেই। আমি তো অসুস্থ নই, আমি করতে পারবো। তাছাড়া আমি চাই না এ নিয়ে কোনো ঝামেলা হোক। ভূমির কথার ইঙ্গিত বুঝলো সাবিনা। ক্ষীণ স্বরে বলল, তাইলে ভাবি আপনার সামনে দাঁড়াই থাকেন, আমি কাম করতাছি। তুমিও তো সেই সকাল থেকে কাজ করছো। আমার অভ্যাস হয়ে গেছে। আর কোনো কথা না আপু, তুমি দাঁড়িয়ে থাকো, আমি রান্না করছি। শিং মাছ হতে বরফ ছুটে গিয়েছে, ময়লা পানিটুকু ফেলে দিল ভূমি। দুধ গরম হয়ে গিয়েছে, চুলো থেকে নামিয়ে রাখলো সাবিনা। পাশেই দাঁড়িয়ে রয়েছে সে, তাকে আর কিছু করতে দেয়নি ভূমি। সে সবগুলো উপকরণ দিয়ে মাছগুলোকে ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিল। চুলোর আঁচ প্রথমে বাড়িয়ে দিল মিনিট 5 জন্য, ঢেকে দিল। এরপর তরকারি বলো করতেই চুলোর আঁচ আবারও মাঝারি আঁচে করে দিল। সবটাই দাঁড়িয়ে থেকে দেখছিল সাবিনা। সে জিজ্ঞাসা করলো, ভাবি আমি তাইলে লেবু কাইটা রাখমু? আখি পল্লব ঝাপটে সায় জানালো ভূমি। ফ্রিজ থেকে 2টো লেবু বের করে ভালো মতো ধুয়ে কেটে রাখলো সাবিনা। সদর দরজার কলিং বেলটা বাজতে শুরু করেছে। ঘড়িতে 1:15 বাজে। হয়তো পূর্ণতা পুষ্পিতা চলে এসেছে। রান্নাঘর থেকে বেরিয়ে সদর দরজা খুলে দিল। যেটা ভেবেছিল সেটাই, পূর্ণতা পুষ্পিতা চলে এসেছে। তাকে দেখেই দুবোন হেসে উঠল। পরীক্ষা কেমন হয়েছে সে কথা পরেও জিজ্ঞাসা করা যাবে। ভূমি সদর জায়গায় সামনে থেকে সরে দাঁড়ালো। পূর্ণতা পুষ্পিতা বৈঠকখানায় এসে সোফার উপর বসলো। দুজনের ব্যাগটি টেবিলের উপর রাখা। ভূমি এসি চালু করে দিল। দু বোনেরই ঘেমে নিয়ে একাকার অবস্থা। পূর্ণতা ক্লান্ত স্বরে বলল, ভাবিমণি একটু ঠান্ডা পানি খাওয়াবে, বড্ড তেষ্টা পেয়েছে। আমি এক্ষুনি আসছি। কথাটা বলেই রান্নাঘরের দিকে ছুটল ভূমি। তাড়াহুড়ো করে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে এরপর জগে ঢেলে নিল, সঙ্গে 2 গ্লাস নিল। এদিকে সোফায় আয়েশ করে বসেছে দুটোতে, গা থেকে অ্যাপ্রন খুলে রেখেছে। দুজনকে পানি দিয়ে জগটাতে টি টেবিলের উপর রেখে দিল। পূর্ণতা পুষ্পিতাকে দেখে বড্ড ক্লান্ত মনে হচ্ছে। ভূমি জিজ্ঞাসা করলো, এত ঘেমেছো কেন? গাড়ি করে আসোনি? না, ড্রাইভার আঙ্কেল তো যায়নি, তাই আমরা রিক্সা করে চলে এসেছি। ভাগ্যিস পুষ্পিতার কাছে টাকা ছিল। সে কি, তোমাদের বড় ভাইয়া তো ওনাকে বারবার করে বলে দিয়েছিলেন। থাক সেসব কথা, আমরা ঘরে যাচ্ছি। পূর্ণতা কথা শেষ হতেই পুষ্পিতা বলল, রান্না বান্না হয়েছে? পরীক্ষা দিয়ে বড্ড খিদে পেয়েছে ভাবিমণি। ভূমি কিছু বলবে তার আগে পূর্ণতা ফোড়ন কেটে বলল, মাত্রই না ঝালমুড়ি খেতে খেতে এলি। পূর্ণতার কথার পিঠে পুষ্পিতা ভেঙচি কেটে বলল, আমি ভাত খাবো, ভাতের খিদে কি আর ঝালমুড়ি দিয়ে মেটে? পুষ্পিতার বাহুতে চাপড় মেরে পূর্ণতা বলল, পেটুক একটা। এরপর 2 বোন নিজেদের ঘরে চলে গেল। ভূমি রান্নাঘরে চলে এলো। তরকারি থেকে ঝোল অনেকটা কমে ঘন হয়ে এসেছে, ইতোমধ্যেও হয়েও গিয়েছে। চুলো থেকে তরকারির পাতিল নামিয়ে ফেললো সে। একটা সার্ভিং বলে তরকারি ঢেলে নিল। সাবিনাকে দিয়ে প্লেট, গ্লাস আর পানির জগ সবকিছু ডাইনিং টেবিলে রাখতে পাঠিয়ে দিল। রান্না বান্নার কাজ শেষ। ভূমি একবার গোলবাহারের ঘরে উকি দিল। ভদ্রমহিলা নামাজ পড়ছেন, তাই আর বিরক্ত করলো না। আলগোছে দরজা চাপিয়ে চলে গেল ভূমি। ফিরোজা আর মাধুরী নিজেদেরই ঘরেই রয়েছেন। ভূমি সিঁড়ি ভেঙে উপরে চলে গেল। রান্নাঘরের উষ্ণতাপে ঘেমে গিয়েছে সে। ভরপেট খাওয়ার পর শরীর মিয়ে আসছে। আবারও ঘুম পাচ্ছে তার। যেই না শুতে নেবে তার আগে ফোনটা বেজে উঠল। বিরক্তি নিয়ে বালিশের পাশে অযত্নে পড়ে থাকা ফোনটা তুলে নিল হাতে। স্ক্রিনে এমপি মশাই লেখাটা জল করছে। মুখে হাসি ফুটে উঠল ভূমির। তাড়াহুড়ো করে ফোন রিসিভ করলো। ওপাশ থেকে গম্ভীর সেই কণ্ঠস্বর। কর্ণগোচর হওয়ার আগেই সালাম জানালো। প্রলয়ও সঙ্গে সঙ্গে সালাম গ্রহণ করলো। ভূমি ভাবনা আর কি জিজ্ঞেস করা যায়। তার ভাবনার মাঝেই প্রলয় জিজ্ঞাসা করলো, কি করছিলে তুমি? এখন শরীর খারাপ লাগছে? না, আপনি যাওয়ার পরে ঘুমিয়েছিলাম। দুপুরে খেয়েছ? জি আমি খেয়েছি, আপনি খেয়েছেন? হ্যাঁ খেয়েছে। তা ম্যাডাম, আমাকে কি একটু মিস করা হচ্ছে না? ভূমি উল্টো প্রশ্ন করলো, কেন? কেন আবার? কাল তোমাকে এত ভালোবাসা দিলাম, ভাবলাম হয়তো মিস করছো। প্রলয়ের কথায় লজ্জা পেল ভূমি। অধর কোণে উকি দিল লজ্জা মিশ্রিত মিষ্টি হাসি। নিমিলিত কণ্ঠে বলল, আপনার মুখে কিছু আটকায় না? লজ্জা পেলে কি বউকে বেশি বেশি আদর দিতে পারবো?
এসব লাগাম ছাড়া কথায় তরুণী লজ্জায় মূর্ছা যাবে। লোকটা ইচ্ছে করেই তাকে লজ্জায় ফেলে, এটা বেশ ভালোই বুঝতে পারছে সে। ভূমি কথা বাড়ালো না, তবে একটা কথা কখনো খুব করে বলতে ইচ্ছে হলো, কিন্তু বলা আর হলো না। কথাটা এমন যে, এমপি মশাই আপনি বড্ড দুষ্টু। ভূমিকে চুপ থাকতে দেখে প্রলয় জিজ্ঞাসা করলো, তা বিবি সাহেবা কি কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছেন? হকচকিয়ে গেল ভূমি, সসব্যস্তভাবে বলে ফেলল, কই না তো। আনমনে হেসে উঠল প্রলয়। পিল খেয়েছিলে? মিথ্যে বলতে ইচ্ছে হলেও ভূমি আজ মিথ্যে বলল। সত্যি বললে যদি প্রলয় লেগে যায়, তাই সে সত্যিটা চেপে গেল, মুখে বলল, প্রলয় পুনশ্চ বলল, আমার শরীরে 1 ফুট এনার্জি অবশিষ্ট নেই গো। ভূমি বিচলিত হয়ে বলতে লাগলো, মানে আপনার কি শরীর খারাপ করেছে? এত ব্যস্ত কেন হচ্ছ? আমার তো তুমি নামক এনার্জির প্রয়োজন। ইচ্ছে করছে ছুটে তোমার কাছে চলে আসে। আলগোছে বিছানায় শুয়ে পড়ল ভূমি, ডান হাত দ্বারা মুখ ঢেকে নিল। লজ্জা পাচ্ছে ভীষণ। সকালে লোকটার দিকে মুখ তুলে তাকাতে পারছিল না। সকালে খাওয়ার সময়ও কেমন মুখ টিপে হাসছিল। ভাবনার ঘোর কাটল প্রলয়ের শীতল কণ্ঠস্বরে, তোমার লজ্জা মাখা মুখটা খুব দেখতে ইচ্ছে করছে। প্রলয় কল কেটে দিয়ে ভিডিও কল দিল। বুক টিপ টিপ করছে ভূমির, লজ্জা মিশ্রিত অনুভূতি জেঁকে বসেছে। তবুও কল রিসিভ করলো সে। তাকে দেখা মাত্রই বুকে হাত রাখলো প্রলয়। যাক, এতক্ষণে কলিজা ঠান্ডা হয়েছে তার। অন্যদিকে তাকিয়ে রয়েছে ভূমি, আর প্রলয় তাকিয়ে রয়েছে তার দিকে।